আজকে তাহলে সমানুপাত, ঠিক আছে। আগে বুঝে নিবা, তারপরে খাতায় লিখবো, তারপরে অঙ্ক শুরু করবো, ঠিক আছে। দেখো, আগে অনুপাত করেছি আমরা, জানি তো। অনুপাতে সবসময় দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা থাকতো, যেটা ইজটু আকারে লেখা থাকতো, এটাই শিখেছিলাম। সমানুপাতে অনুপাত থাকবে কিন্তু একাধিক। কেমন? ধরো তোমাকে বলা হলো যে এ বি সি ডি এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। ঠিক আছে, এই কথাটা বলা হলো। তাহলে কখন বুঝবো যে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে? তো এর রাস্তা হচ্ছে, লক্ষ্য করে দেখো, প্রথম দুটোর অনুপাত এবং পরের দুটোর অনুপাত, এই দুটো যদি সমান হয় তাহলে বলবে এটা আমাদের সমানুপাতে আছে। ঠিক আছে, এটাকে আর একটা ধাপ গিয়ে বলা যায়, এই কোণাকুণি গুণ করে দাও, তাহলে কী হবে? এডি আর এই কোণাকুণি গুণ করলে বিসি। এটাই তো। তার মানে আরেকটা রূপে বলা যায়, প্রথমে আছে মানে এটাকে বলবো প্রথম পদ, এটাকে বলবো দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ। তাহলে ফাইনাল কি দাঁড়ালো আমাদের? কোনো সংখ্যা সমানুপাতে আছে কি না সেটা জানার জন্য কি বলতে পারি? এক নম্বর এটা বলতে পারি যে প্রথম পদ বাই কী হবে, এটা দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এটাই তো, তাই না? হয়েছে? আর এইখান থেকে কি বলতে পারি তাহলে? ফাইনাল গুণ করে দাও দুটো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, মনে থাকবে এই দুটো, সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এটা সাধারণত উল্টোপাল্টা হয়ে যায়, একটু সাবধানে মনে রাখবে। যে চারটে অনুপাত দিয়ে দেবে, যে চারটে সংখ্যা দিয়ে দেবে, প্রথমটার সঙ্গে লাস্টেরটার গুণ এবং দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার গুণ, এই দুটোর গুণফল যদি সমান হয় তাহলে বলবো হ্যাঁ চারটি সংখ্যা সমানুপাতে আছে। বোঝা গেছে? অথবা আমরা কীভাবে চেক করে নিতে পারি? প্রথম দুটোর অনুপাত করব, পরের দুটোর অনুপাত করব, দুটো অনুপাত সেম হবে, তখন বলবো সেটা আমাদের সমানুপাতে আছে। বোঝা গেছে? এ পর্যন্ত কোনো ডাউট? একটা এক্সাম্পল যদি নিই, উদাহরণ নিই, বইয়ে আছে, বলছে 4, 12, তারপরে বোধ হয় কত 28, 84। ঠিক আছে, 4, 12, 28 এবং 84 এই সংখ্যা চারটে সমানুপাতে আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে কী করে করব? প্রথম রাস্তাটা আমরা দেখি, 4/12, 4/12 মানে কত হবে? কাটলে 1/3, তাই তো? আবার ওইদিকে কত? 28/84, এটাকে যদি কাটি তাহলে কি হবে? 3, 28, 84 হয়, তার মানে এটা হলো কত? 1/3। এর অনুপাতটা 1/3, এটাও 1/3, তাহলে বলবো কি এটা সমানুপাতে আছে। ঠিক আছে, অথবা তুমি এটা করতে পারো, প্রথমটার সঙ্গে এটা গুণ করে দেখতে পারো, এটার সঙ্গে এটা গুণ করে দেখতে পারো, দুটোর গুণফল দেখবে সমান হবে। বোঝা গেল? তখন বলবে এটা সমানুপাতে আছে। তাহলে লিখবো কী করে? অতএব সংখ্যা চারটি সমানুপাতে আছে। কিভাবে লিখতে হয়? সমানুপাতে আছে মানে 4:12, তারপরে ডবল ইস্টু দিতে হয় এটাকে। ঠিক আছে, এরকম, এটা হচ্ছে সমানুপাত চিহ্ন, তারপরে 28:84, মনে থাকবে এটা। এই ডবল ইস্টু এই চিহ্নটাকে কি বললাম? সমানুপাত চিহ্ন, মনে থাকবে। ব্যাস, এইটার এইটুকুই ঢুকলো মাথায়। চলো করে দাও একটু, আগে যেমন আছে তেমনই করবে। আচ্ছা, এদিকে দেখো, এই কী হলো? এদিকে দেখো, এটারই আরেকটা উদাহরণ দেখো দেখি।
বলো, তোমার কাছে বলা থাকলো যে 2 8 x 12, ঠিক আছে, দিয়ে বললো এটি সমানুপাতে আছে, এই সংখ্যা চারটি সমানুপাতে আছে, দিয়ে বলছে x এর মান নির্ণয় করো। সমানুপাতে আছে, x এর মান নির্ণয় করতে বলেছে, পারবে? বলো দেখি। একদম, যেহেতু সমানুপাতে আছে বলেছে তাহলে কি করা যাবে, 2/8 সমান x/12 করা যাবে তো। এবার x এর মান বের করো, তাহলে x সমান কি হবে, 12 এদিকে গুণ হয়ে যাবে, 2/8 ছিল, 12 ছিল ভাগ, এদিকে এসে গুণ। বুঝতে পেরেছো? এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 4 আর 4 দিয়ে কাটলে 3, তার মানে x এর মান কত হলো, এইভাবে আমরা বের করব, ঠিক আছে। এটা বলতে পারে, অথবা বলতে পারে যে প্রথম পদ, দ্বিতীয় পদ, চতুর্থ পদ দিলে দিয়ে বললো তৃতীয় পদটা বের করো বা তৃতীয় সমানুপাতি বের করো, এটা বলতে পারে। বুঝা গেছে? সব একই জিনিস। নিয়মটা কী ছিল, 4টে থাকলে এরকম হবে, যেটা থাকবে না আমরা সেটা করব। ঢুকলো এই পর্যন্ত? চট করে 30 সেকেন্ডের মধ্যে এটা করে দাও। এবার দেখো, এবার 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, কী হবে, তোমাকে বললো যে a b c 3টে সংখ্যা দিল, দিয়ে হলো এই 3টি ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক ময় হস্য এই না দীর্ঘ হয়ে আছে, দেখো তো, ক্রমিক বানানটা উল্টোপাল্টা হয়ে গেল। ময় হস্য আছে, তোমাকে বললো যে এই 3টি ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে কেমন হবে, ক্রমিক সমানুপাত, এই কথাটা মনে রাখবা। আগে ছিল কি শুধু সমানুপাতে আছে, এবার বলছে ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, ক্রমিক সমানুপাত মানে হচ্ছে যখনই এরকম থাকবে, আর ক্রমিক সমানুপাত থাকলে মনে রাখবে যে তোমাদের 3টে সংখ্যা দেবে, 2টো দেবে না। ঠিক আছে, তখন কি হবে, তখন তোমাকে জাস্ট এই করতে হবে, প্রথমে হবে a/b, আমরা তো জানি যেমন ছিল সমানুপাত, সমান, পরে হয়ে যাবে b/c, bকে ডবল লিখতে হবে। বোঝা গেল? সেটাই যদি হয় তাহলে এখান থেকে কি করা যাবে, কোনাকুনি গুণ করে ফেলো, b² সমান a × c, ac, তাই না? তার মানে এই জায়গাটা কি হলো, আলটিমেট এটাই হলো যে যেটা দ্বিতীয় পদ থাকবে, তাই না? আবার ভুল হলো, দ্বিতীয় বানান, যেটা দ্বিতীয় পদ থাকবে বা দ্বিতীয় রাশি থাকবে সেটার স্কোয়ার সমান প্রথম পদ ইন্টু তৃতীয় পদ হবে। মাথায় ঢুকলো এটা? এইটুকু মনে রাখতে হবে। এবার ক্রমিক মানে কি কি বললাম পরপর, তাই তো? তোমাকে বললো ঠিক আছে, 2 না, বললাম যে চলো 2 বললাম, 2x এবং 8 এই 3টি ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে বলছে যে x এর মান বের করো। কি হবে বলো, কি শিখলাম, দ্বিতীয় পদের স্কোয়ার সমান এই দুটোর গুণফল, তাই না? তার মানে x² সমান 2 × 8, তাহলে x সমান কত হবে, √8 × 2 = 32। এই তোমার দেখেছো, তোমার কথা শুনে 32ই লিখছি আমি, কত হবে 16, তাই না? x সমান √16, এটাই তো হয়, কোনো ডাউট আছে এখানে? নেই। 16 বর্গমূল কত হবে, 4। বোঝা গেল? তাহলে x এর মান কত থাকবে, এটা 4। এ হচ্ছে উদাহরণ। বোঝা গেছে? করে দাও তাই, হয়েছে? আচ্ছা, এখানে একটু দেখো, এই যে ক্রমিক সমানুপাত লেখা আছে না, এটার আরেকটা নাম আছে। হ্যাঁ, ক্রমিক সমানুপাতের আরেকটা নাম বলে দিচ্ছি, এটা একটু মনে রাখবে। এটার আরেকটা নাম হচ্ছে মধ্য সমানুপাতি বলা হয় এটাকেও।
বোঝা গেল? এটাকে বলা হয় হুম। কি বলা হয় বললাম? মধ্য সমানুপাতি। মনে থাকবে, তোমাকে ক্রমিক সমানুপাতি না বলে বলতে পারে যে এ বি সি, এইটা ধরো বলতে পারে যে এক্স না দিয়ে এখানে কোনো একটা সংখ্যা অন্য কিছু দিয়ে দিল, স্টার দিয়ে দিল, দিয়ে বলে এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তার মানে তখনও কি করব? সেম জিনিস। মনে থাকবে? ঠিক আছে। এবার কিছুটা হোমওয়ার্ক করে নিতে হবে। সব নিজে করে এগুলো পেরে যাবে। দেখো নিজে করি কত? 3.1। নিজে করি 3.1, পুরোটা হোমওয়ার্ক থাকবে। একবার করে সব প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। পারা যাবে? না না, তাই হয়? সব 10 সেকেন্ড করে লাগবে। এগুলো ভাগ করে দেখতে হবে যে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? তারপরে পারবে না 4-এর গুলো দেখো, যেমন দুটো লেখা অঙ্ক আছে, লেখা অঙ্ক করবো তখন ওটা পেরে যাবে। তারপরে চলো 3.2 চলো, সমানুপাতে আছে কিনা যাচাই করি। যাচাই করতে পারবে না? একই জিনিস, ওটাও থাকবে। হ্যাঁ, নিজে করি। তারপরে চলো 3.3, ওখানে দেখো 6খানা অঙ্ক আছে, এগুলো সমানুপাতে আছে কিনা সেটা দেখতে বলেছে। না না না, ওটা লাগবে না, এক্সাম্পল পরে। তুমি এখানে দেখো নিজে করি 3.3, কটা করে দেওয়া আছে সংখ্যা বলো দেখি? 3টে। মানে কি বলা আছে? ক্রমিক সমানুপাতি লেখা আছে। ক্রমিক সমানুপাতি মানে কীরকম করব? এরকম। ঠিক আছে? মাঝেরটার স্কোয়ার সমান পরের দুটোর গুণফল। ঠিক আছে? তাহলে পারা যাবে তো ওটা। তারপরে চলো নিজে করি 3.4, একটা ছক আছে দেখো, আছে ছক দেওয়া আছে না বড়? 3.4, ওটা না, নিজে করি 3.4। আমি বলে দিয়েছি, আমি যা বলে দিয়েছি এই থেকে আসবে, এর বাইরে কিছু করবে না। ঠিক আছে? খাতা থেকে পড়বে। ওই ছকটা আছে, পূরণ করতে পারবে? চেষ্টা না হবেই, বা চেষ্টা করবে। স্টার দেওয়া আছে, এখানে কি দেওয়া ছিল? এক্স না দিয়ে যদি আমি স্টার দিতাম, পারবে না? এই তো এই জিনিস তো। হ্যাঁ, এক্স ধরে করে নেবে, তাও হবে। বোঝা গেল? পুরো নিজে করি, এটা নিজের দায়িত্বে থাকবে। তারপরে বেজলটাও দেখো, নিজে করি 3.5, দেখো সবগুলো লেখা অঙ্ক আছে। এবার লেখা অঙ্কগুলো একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু এটা হোমওয়ার্ক থাকবে 5টা। লেখা অঙ্কগুলো বুঝতে পারবে কেন? কারণ আমরা এখন কোষে দেখি 3-এর লেখা অঙ্কগুলো করব, তাই ওটা হয়ে যাবে। বোঝা গেল? হয়েছে? এবার কোষে দেখিতে চলো। নিজে করে এই 5খানা সবই চাই, প্রত্যেকটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। ক্লাসে এখনও কয়েকদিন ফাঁকা থাকছে, ওর মধ্যে অঙ্কগুলো করে নিতে হবে। ঠিক আছে? তোমাদের অঙ্ক কিভাবে করতে হবে করার নিয়ম বলেছিলাম, ভুলে গেছো? কিভাবে অঙ্ক করা উচিত? অঙ্ক সাবজেক্টটা প্রতিদিন খুলতে হবে। ঠিক আছে? কোনো দিন বাদ দেওয়া যাবে না। দিয়ে কী করতে হবে? প্রত্যেক দিন, বেশি না, ছোট অঙ্ক যদি হয় তাহলে 10খানা অঙ্ক করবে, যদি খুব বড় অঙ্ক হয় তাহলে 5টা করবে। ঠিক আছে? ওই আধা ঘন্টা মতো কি 1 ঘন্টা হয়তো লাগবে প্রতিদিন, কোনো দিন বাদ যাবে না। এবার বলো যে ছোট অঙ্ক যদি হয় তাহলে 7 দিন যদি বসো কটা অঙ্ক হবে? এতগুলো অঙ্ক আছে তোমার, কোনো চ্যাপ্টারে থাকবে না তো? দেখবো অনেকগুলো হয়ে গেছে। এখানে যদি 5টা করে করো কটা অঙ্ক হবে? 35টা। দেখবে দুটো চ্যাপ্টারই হয়ে গেছে। কিন্তু কি করতে বললাম? যদি ছোট অঙ্ক হয় তাহলে 10টা, বড় অঙ্ক হলে 5টা প্রতিদিন। মনে থাকবে এইটুকু? এভরিডে এইটা মনে রাখতে হবে। অঙ্ক করতে হবে প্রতিদিন, কোনো দিন বাদ দেওয়া যাবে না। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট, প্র্যাকটিসের বাইরে এটা করা যায় না। আজকে তুমি অঙ্ক করলে পরের সপ্তাহে আবার যেদিন স্কুলে ক্লাস আছে বা এখানে পড়া আছে তখন গিয়ে যদি অঙ্ক করো তাহলে হবে না। ঠিক আছে? ও আচ্ছা, কালকে তো স্যারের পড়া আছে সকালবেলায়, আজকে রাত্রে দেখি, একটু খুলে দেখে নিই। অঙ্ক 10 মিনিটের খেলা নয়। বোঝা গেল? কথা আছে না, বিন্দু বিন্দু জলেই সিন্ধুর জন্ম, শুনেছ? হ্যাঁ, শুনেনি তাই বলছে একজন।
মানে কি ফোঁটা ফোঁটা জল দিয়ে এটা বোঝায় একটা মানে প্রবাদ বাক্য, একটা উক্তি, যে বিন্দু বিন্দু জল তুমি প্রতিদিন যদি 1 ফোঁটা করে জল জমাও বালতিতে, দেখবে এক টাইম বালতিটা ভর্তি হয়ে গেছে, তাই না? আমরা যে ফ্রেশ খাতার কনসেপ্ট দিয়েছি, কি বলেছি? একদিনে বসে করতে বলেছি 4-5খানা চ্যাপ্টার, বলেছি ডেলি হবে বা 1 সপ্তাহ হবে একটা চ্যাপ্টার হয়ে যাবে, একটা চ্যাপ্টার হয়তো 15-20টা অঙ্ক থাকবে, একদিন বসে করে নাও। এইভাবে চলবে। তুমি বছরের শেষে বা বছরের মিডিলে 6 মাস পর দেখবে তোমার অঙ্কগুলো সব জমে গেছে, তোমার মাথায় হয়ে গেছে, তোমার বই লাগবেই না। তুমি যখন খাতাটা দেখবে, খাতা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ নোটস, খাতাটা যখন দেখবে তখন দেখবে যে খাতা দেখে তোমার সব অঙ্ক হয়ে গেছে। বোঝা গেল? তার জন্য কি বলেছিলাম, বই কখনো বিক্রি করতে নেই, আর নিজের খাতা কখনো নষ্ট করতে নেই। মনে থাকবে? নিজের খাতা হচ্ছে নিজের মানে অমূল্য সম্পদের মতো ব্যাপার, ঠিক আছে? এবার তাই বলে আবার সাদা খাতা রেখে দিও না, কিনে নিয়ে এসে অমূল্য সম্পদ রেখে দিলাম, ঠিক আছে? মনে থাকবে? কেউ যদি এইটা করতে পারো, দেখবে শেষবেলায় গিয়ে অনেক জমে গেছে, অনেক অঙ্ক হয়ে গেছে, সব শিখে নিয়েছো, বুঝতেই পারবে না কখন শিখে নিয়েছো। কিন্তু ওটা তো এখন হোমওয়ার্ক দিলাম, কিন্তু না করতে হবে সব। এইটা কি করতে বললাম? প্রতিদিন, বাদ যাবে না, ঠিক আছে? মানে আমি একদিন খাবো না, কিন্তু আমি অঙ্ক না করে ঘুমাবো না, এইটুকু যদি পারো তাহলে হবে। 5টা অঙ্ক, সময় লাগবেই না। মনে থাকবে? ভালো হতে গেলে এই রকম করতে থাকো, মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্ট হবে তোমাদের। বুঝা গেল? এটা মনে থাকবে না। আচ্ছা, এবার তাহলে আমরা একটু কোষে দেখি অঙ্ক করব, ঠিক আছে? কোষে দেখি 3 কত 3 নাকি? শুধু 3 কোষে দেখি 3, বোঝা যাচ্ছে 3টা? কোষে দেখি 3 হলো। এটা দেখো, এখানেও ছক আছে, এই ছকটাও করবো না যদিও, লেখা অঙ্কগুলো আমরা করব। ছকটা পারবে কি দেখো তো, ছকের দিকে একবার তাকাও। এদিকে সংখ্যা দিয়েছে, দিয়ে বলেছে যে হ্যাঁ হ্যাঁ, এবার চেক করব কি করে যে কোনটা সমানুপাত হবে আর কোনটা সমানুপাতি হবে না। ফর্মুলা লাগিয়ে, কোন ফর্মুলা লাগাবো? একদম সেটা হবে। তাহলে প্রথমটা তো করে দেওয়াই আছে, প্রথম দুটো করে দেওয়া আছে, তাই না? তারপরেরটা দেখি, একের কত আছে? 5, 7, 25 এবং 35। একের মধ্যে ওটা 3-এর অঙ্ক, ওটা আছে 5, 7, 25, 35, তাই তো? এটা সমানুপাত আছে কিনা? তাহলে আমরা কি করব বলো? প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাই না? প্রথম পদ কত? 5, চতুর্থ পদ কত? 35, ওরা পরে গুণ করছি। তারপরে কি হবে? দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। মনে থাকে জানো, পরীক্ষার খাতায় ভুল হয়ে যায়, হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে যায়, সাবধান। সবসময় বলেছি কি প্রথমটার সঙ্গে লাস্টেরটা, আর এটার সঙ্গে এটা। তাহলে হবে কত? 7 ইন্টু 25, গুণ করো। 5, 35 কত হয়? গুণ করো আগে। 5, 35 175, আর 7, 25 175, ঠিক আছে তো? তাহলে এটাও 175, এটা 175, তাহলে বলো এটা সমানুপাতে আছে কিনা? তাহলে এবার ওই ছকের ঘরে কি লিখবো? সমানুপাতে আছে, অতএব এটা সমানুপাতে আছে। যেটা সমানুপাতে থাকবে না সেটা কি হবে বলো তো? এই যে গুণগুলো হলে এই দুটো আলাদা হয়ে যাবে, সমান হবে না। মানে ঢুকেছে? চলো এটা করলাম, যখন করে নাও। যে ছকের বাকি কটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? তারপরে ওই লেখা অঙ্কটা দেখো 2, একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো তোমরা পারবে, এখন করতে হবে, হ্যাঁ? আমি একটা কথা বলছি, এই যে লেখা অঙ্কগুলো আছে এখানে দেখবে, হ্যাঁ, এই লেখা অঙ্কগুলো সমানুপাতে করতে হবে সাধারণত, ঠিক আছে? কিন্তু পরীক্ষা যখন পড়বে তখন তোমাকে বলবে না যে তুমি সমানুপাত দিয়েই অঙ্কটা করো, ঠিক আছে? তাই ওই ঝামেলাটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখন কি করে করব? যেভাবে পরীক্ষায় করব সেভাবে করব, মনে থাকবে? প্রথম অঙ্কটা বলেছে দেখো, মানে দুয়েরটা আর কি, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে,
হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কতদিনে করবে। সাধারণ হিসাব বলো, 8 জন ব্যক্তি আছে, একটা কাজ 10 দিনে না 15 দিনে কমপ্লিট করছে। লোক সংখ্যা দুটো বাড়িয়ে দিলাম, 10 জন করলাম, তাহলে কি আর 15 দিন সময় লাগবে? খুব কম লাগবে। তাহলে আমরা ওই ওই অঙ্কর মতো করব। কীরকম? ত্রৈরাশিক বলে এটাকে, ঐকিক নিয়মে, ঠিক আছে। তাহলে একদিকে কী লিখবো? লোক সংখ্যা, যেটা থাকবে জন, আর একদিকে কী লিখবো? দিন সংখ্যা, ঠিক আছে। তুমি এবার সময়ও লিখতে পারো, সময় দিয়ে ব্র্যাকেটের দিন লিখতে পারো। বলছে 8 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারে? 15। 10 জন লোক কাজটা কত দিনে করতে পারে হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তুমি সমানুপাত দিয়ে করতে পারো, আমি একবার সমানুপাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে ওটা করবে, ঠিক আছে। তাহলে বলো যে এখানে লোক সংখ্যার সঙ্গে কেমন সম্পর্ক হচ্ছে? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাই তো? হ্যাঁ, সবসময় ব্যস্তই হয়। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, মানে এটা কিন্তু লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক বলতে পারি বা ব্যস্ত সমানুপাতে আছে, ঠিক আছে। তারপরে যদি ব্যস্ত সমানুপাতে থাকে তাহলে কীরকম হয়ে যাবে এটা বলো। তাহলে অতএব এটা উল্টে যাবে, 10টা হবে আগে, 8টা হবে পরে, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে 15 এখানে কিছু নেই, ঠিক আছে। এটা কি হবে তাহলে? কোশ্চেন মার্ক, এটাই হবে, বা এক্স ধরে নিলে হবে। তুমি এটাকে যদি এক্স ধরে নিতে পারো কোশ্চেন মার্কের জায়গায়, তাহলে এখানে কি বসাতে পারি আমরা? এক্স বসাতে পারি, এটা করা যায়, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে সুতরাং আমরা যেটা বুঝি, প্রথম পদের সাথে কি হয়? চতুর্থ পদ গুণ, তারপরে কি হয়? দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ, এক্সের মানটা বের করলে আমাদের কাজ কমপ্লিট, তাই তো নাকি? 10 বাইরে হয়ে গেল, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, এই 2 দিয়ে 8কে কাটো 4, কত হবে? 3 4 12। তাহলে এক্সের মান কত হলো? 12। মানে কতদিন সময় লাগবে? 12 দিন। তাহলে আমরা কি লিখব? ওই কাজটি কজনের? 10 জন লোকের 10 জন লোকের 12 দিন সময় লাগবে সম্পূর্ণ করতে। লিখবে 12 দিন সময় লাগবে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পদ্ধতি, মানে যেভাবে করতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক সেটা, ঠিক আছে। টুকে নাও, আমি ছোটটা বলে দিচ্ছি, করে নাও, এটা তাড়াতাড়ি করো, করতে হবে না। তোমার যেগুলো আটকাচ্ছে সেগুলো আমি এখন দেখিয়ে দেবো।
তোমার বন্ধু তুমি জানো, আমি কি করে বলবো? ধরবা কালকে, ব্যস্ত মানুষ ও। আর এদের খবর কি? এই তানভীররা পড়তো তো, স্টেলিং হয়েছিল ওরা। মার্চ থেকে ফেব্রুয়ারি কি করবে ও? শেষ হয়ে যাবে ততদিন। ও মোবাইল কিনবে, ওই জন্য কাজ করছে নাকি? ও তার জন্য টুরে যাবে না। আচ্ছা আচ্ছা, এখনই মোবাইল? এ দেখো, হলো, এটা হলো, ঠিক আছে। এবার তাকাও, এইদিকে তাকাও। আমরা শোনো, আমরা কিন্তু এত ঝামেলা করবো না, ঠিক আছে? পরে যে লেখা অঙ্কগুলো এত ঝামেলা করতেই যাব না, শর্টে হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যা আছে তাই করব, এক্সও ধরবো না, এটা ঠিক আছে? বাকি এইগুলো আমাদের কিচ্ছু দরকার নেই। প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় যেহেতু উল্লেখ করে দিবে না, সেহেতু আমরা ওই রকমই করবো। দেখে নাও, এরকম চলে আসবে যে আমরা সম্পর্কটা কি সেটা দেখব। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ব্যস্ত, এটাই তো নাকি? এবার অতএব তারপরে করব ডাইরেক্ট নির্ণয়, যেটা কোশ্চেন মার্ক থাকবে, মানে কি দিন সংখ্যা। হলো? যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে এটা কি হবে? ঠিক করে বলো, কি লিখেছিলাম? উল্টো পাল্টা গেল যে। ব্যস্ত হলে, দাঁড়াও, কি বললাম? না, ব্যস্ত হলে যা আছে তাই থাকবে। এই লিখেছিলাম না, এই লিখেছিলাম না এক্ষুনি খাতায়? কি লেখা আছে? এটাই লেখা আছে তো, আমাকে উল্টো পাল্টা করে দিও না। যদি ব্যস্ত, এই দুটো জিনিস মনে রাখবে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এখানে যেটা থাকবে সেটা যা আছে সেভাবে বসাবে। মানে উপরে আছে 8 আর নিচে আছে 10, মনে থাকবে এইটুকু। ইন্টু এখানে তো একটা জিনিসই থাকবে, ওটা গুণ করে দেবে। বোঝা গেল? যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে? উল্টে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। মনে থাকবে? তাই কোন জায়গাটা তাকাবো? এই জায়গাটায়। এবার দেখো, কাটাকাটি করো। 4 দিয়ে কাটলে 2, না 2 দিয়ে কাটলে 4, আর 2 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে কাটলে 3, 3 4 12। দেখো কত শর্টে হয়ে গেল, 12 দিন। বোঝা গেল? হ্যাঁ, এইভাবে করব, অথবা দিয়ে আবার শুরু থেকে করবে। হ্যাঁ, তার মানে পরে যে অঙ্কগুলোই আছে সবগুলো আমরা কীভাবে করব? এইভাবে। পরীক্ষা যখন পড়বে এইভাবে করবো, হয়ে গেল, লাস্টে অ্যান্সার লিখে দেবে। বোঝা গেল? করো। এটা হয়ে গেলে পরপর লেখা অঙ্কগুলো করতে থাকবে, 3 4, এখনকার কাজ এটা। বলো শাকিল, বলো। ক্লাস 8, পেজ কত এটা? 13 হয়েছে? বলো অঙ্কটা, বলো কত নম্বর অঙ্ক? 11 আর 6, এটাই তো নাকি? কি আছে বলো? 64 এ এক্স স্কোয়ার, তারপরে কীরকম আছে? থাম, বই আছে আমার কাছে। কত এটা? 11 6। ও আচ্ছা, এরকম আছে তাই না? 49 এ, এটা ব্র্যাকেটে, মানে ইন্টু, এক কথায় এক্স মাইনাস 2y স্কোয়ার। এটা দিয়ে এটাকে কী বলেছে? উৎপাদকের বিশ্লেষণ, তাই না? দেখো দেখি, আমরা প্রথম এই দুটো থেকে না এ কমন নিয়ে ঝামেলাটা মিটিয়ে দিই, ঠিক আছে? এ কমন নিলে কত থাকবে? 64 এক্স স্কোয়ার 49 ইন্টু এক্স মাইনাস 2y। বুঝা গেল? এ থাক বাইরে। 64 এক্স স্কোয়ারকে করা যাবে 8x তার হোল স্কোয়ার।
এটাকে করা যাবে 7x - 2y পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a মানে কত? 8x প্লাস বি মানে এটা হবে, গুণ করে বসাই একবারে। হ্যাঁ, 7x মাইনাস 14y। তারপরে a মাইনাস বি মানে মাইনাস 7x, এটাই হবে, শুধু চিহ্নটা প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, আর কিছু করা যাবে? যাবে। কি হবে? এখানে যোগ হয়ে যাবে, তাই না? যোগ বিয়োগ হবে। তাহলে এটা কত হলো? 8 সাথে 15x মাইনাস 14y। এটা কত হলো? 8 থেকে 7 বাদ দিলে x প্লাস 14y। এটা হবে অ্যান্সার, তাই না? দেখো একবার মিলিয়ে নাও, তাহলেই হয়ে গেল। তোমাদের হয়েছে গো? এটা হয়ে গেছে, মুছে দিলাম এটা। হ্যাঁ, কোনটা উল্টো দেওয়া আছে? এটা পরে আছে, এটা আগে। ও, ওটা কোনো ব্যাপার না, ইন্টু আছে না, একই ব্যাপার। বলছে টি এর কোন মানের জন্য এত একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তো এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটাই তো নাকি? তো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে টি এর কোন মানের জন্য, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কি করব দেখো একটু কেয়ারফুলি। এক্স স্কোয়ারকে এখানে নিয়ে আসলাম, 1/4কে এই জায়গাটায় নিয়ে এসে 1/2 এর হোল স্কোয়ার করলাম, করা যায় তো? আর মাইনাস টি এক্স এখানে আছে, থাক। বোঝা গেল? তারপরে এইটুকুর দিকে তাকাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, দুটো একটা ফর্মুলা হয় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে পড়ছে? হলো, এটুকু বসালাম, আর মাইনাস টি এক্স আছে, মাইনাস টি এক্স থাক। পরে এই 2 নিশ্চয় কেটে যাবে। তাহলে কী পেলাম আমরা? এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স। প্রশ্ন কী ছিল? কখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? টি এর মান কত হলে? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই ব্র্যাকেটের টুকু একটা পূর্ণবর্গ সংখ্যা তো, ঠিক আছে? তার সঙ্গে লেজুর জুড়ে আছে কে? এইটুকু। এ যদি না থাকে তাহলে নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা হবে। হলো? হ্যাঁ, পরে আছে। এইটা যদি লেজুরটা না থাকে তাহলে নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা হবে। তো লেজুর কখন থাকবে না? যদি এটা 0 হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমরা কি করব এবার? অতএব মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বোঝা গেল? এটা 0 হলে তার মানে এই জায়গাটায় তুমি একটু ক্যালকুলেশনটা করে নাও। টি এক্সকে ওদিকে নিয়ে যাও, তাহলে টি এক্স সমান মাইনাস এক্স, এক্স সমান টি সমান কত হবে? এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে মাইনাস 1। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে টি এর মানটা যদি -1 হয় তাহলে এই অংশটা কি হয়ে যাবে? 0 হবে। আর 0 হবে মানে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। বোঝা গেল? না, টি এর মান -1 হলে, শুধু টি এর মানটা -1 হলে এটা ক্যান্সেল হয়ে যাবে। দেখবে ক্যান্সেল হবে। -1 যদি বসায় তাহলে কত হবে বলো তো? এখানে নিশ্চয় -1 বসবে, ওটা বাদ দিয়ে পরেরটা করো, দেখছি। তার মানে এটা কি হবে? গুণ করে মাইনাস মাইনাস প্লাস এক্স, ক্যান্সেল হয়ে যায় না? বুঝতে পেরেছো? তার জন্য এইভাবে বের করতে হয়। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবে, যখন 11 বা 10 উঠবে তখন এই জিনিসটা একটু কাজে লাগবে। বুঝা গেছে? টুক করে নাও এটা। এটা অর্ধেক হলো। হ্যাঁ, আরেক বাকি আছে, করো, বলছি। তাড়াতাড়ি চট করে টুকে নাও এইটুকু। হয়েছে? এবার এটার আরেকটা সিনারিও আছে, কি বলো তো? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে ফর্মুলাটা করলাম না, এর আরেকটা ফর্মুলা আছে। তো যদি এখানে ওই ফর্মুলাটা কি হয়? এই জায়গাটা মাইনাস আর এখানে
প্লাস উল্টো হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কী হবে, এরকম হয়ে যাবে। তাহলে এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, বোঝানোর জন্য বললাম। সেম জিনিস হবে, হলো। তখন কি হবে, আবারও সেই এই পার্টটা না থাকলে হবে, এই পার্টটা থাকবে না, মানে কি এটা প্লাস হয়ে যাবে, একই জিনিস যা আছে তাই। তার মানে কি হয়ে যাবে, টি এক্স সমান এটা কী হবে, এক্স, তার মানে টি এর মান কত হবে 1, বোঝা গেল। আবার বলে এটা লিখে নাও, আবার টি সমান এটা একই জিনিস 1, তাহলে টি এর কটা মান হলো, দুটো, 1 এবং -1, এই দুটো মান হলো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। না, তুমি এটা লিখে নাও, দিয়ে লিখবে, কি লিখবে বলো তো, অ্যান্সার লিখবে অতএব টি ইজ ইকুয়াল টু +-1, হ্যাঁ হ্যাঁ, +-1 হলে এটা একটা পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, এই কথাটা লিখে নিতে করো। হয়েছে হয়েছে শাকিল, পরে পরে নেক্সট পরেরটা দেখো, মুছে দিলাম এটা, এটা শেষ হয়ে যাবে আজকে তোমার, হ্যাঁ। চলো এটা দেখো, দুইটা একই অঙ্ক, 15 এক যা করলাম 2, ঠিক আছে। কি বলছে এটা, a² + 4, এইটার সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো তুমি পারবে, দেখো দেখি, এটা একবারে করবো, a², এখানে কিছু একটা দরকার, দাঁড়াও এখানে না, এখানে লিখছি, আর এটাকে করা যাবে 2 মানে a² + b², তাহলে কী দরকার বলো তো, একবার যদি 2ab যোগ করি, তার মানে 2 × a মানে কত এটা, আর b মানে এটা, তাই তো, এইটা যদি যোগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে কত দাঁড়াচ্ছে এটা, 4a হচ্ছে, তাই না, a² + 4 করে দিলাম, আর এটা হবে কত 4a, তাই তো, তাহলে 4a যদি এর সঙ্গে যোগ করি তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক আছে। আবার ঘুরিয়ে বলতে পারি যে প্লাস না দিয়ে যদি এটা মাইনাস হতো, তাহলে নিশ্চয়ই মাইনাস হলো, মাইনাসের ফর্মুলা আসতো, যেমন ধরো এটা একটু দেখানোই যায়, ধরে নাও যে এইটা হলো, তার মানে এটা কি কারণে করলাম আমরা, এই কারণে এটা যখন যোগ করলাম এটাকে বিয়োগ করে দিতে হবে, হ্যাঁ, এটা একটু বলতে ভুলে গেছে, 2a × 2, মানে আমাদের আগের মতো তো রাখতে হবে, তাহলে এটা কি ফর্মুলা হবে, a + 2 তার হোল স্কোয়ার -4a, তো এর সঙ্গে কি যোগ করতে হচ্ছে, -4 যোগ করতে হচ্ছে, একবার ক্লিয়ার হলো। আবার কি বলতে পারি, এটা একবারে লিখে দেবো, আরেকবার কি বলতে পারি, আবার a² + 4, সেম জিনিস করো, তাহলে এর সঙ্গে যদি আমরা মাইনাস করি 2 × a × 2 + 4a করতে হবে, বা এই কথা এটা করি 2 × a × 2, বোঝা গেল। তাহলে এইটুকু ফর্মুলা হবে আবার কি, a - 2 তার হোল স্কোয়ার +4a, তার মানে কত যোগ করতে হলো, 4a, এখানে -4a যোগ করতে হলো, এখানে 4a যোগ করতে হলো, তাহলে কত যোগ করতে হবে, এটা পূর্ণবর্গ হওয়ার জন্য কি করতে হবে, একবার 4a যোগ করতে, একবার -4a যোগ করতে হচ্ছে, এবং একবার +4a যোগ করতে হচ্ছে, যোগ করতে হবে, বোঝা গেল। যাও, ক্লিয়ার হয়েছে এইটুকু, না করে না টুক করে তাহলে হয়ে যাবে। পরেরটা হয়েছে নাকি, 3-এরটা হয়নি, হ্যাঁ অবশ্যই, তুমি বাচ্চা ছিলে, ধরো এতটুকু ছিলে, তো তোমার হৃৎপিণ্ড যত বড় এখন আছে অত বড় হয়, কি হয়, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়ে, হ্যাঁ এসো, একটা পর্যায়ে গিয়ে আর বড় হয়, তখন বলবে যে লম্বা হতে হতে হয়েই যায় না কেন, এটা পর্যায়ে গিয়ে আর ডেভেলপ করে না, ওটা যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে থেকে যায়, বুঝলে না। এইদিকে থাকো, 3-এরটা কি আছে, 3-এরটা আছে a² - b² = 9:11, বলছে a আর b এর মান কত, তো এটাকে এই জায়গাটা একটু দূরদৃষ্টি রাখতে হবে, ঠিক আছে। এটাকে কি করা যাবে বলো, ফর্মুলা a + b × a - b, এটাকে 9:11 না করে, এই 9:11 না, 9 × 11 না করে 11 × 9 করবো, এটা যা আছে তাই থাক, দেখি কাজ হবে বলো তো, এটাতে লক্ষ্য করে দেখো, তাকাও,
হ্যাঁ, তাহলে এটা দেখো 10 থেকে 1 যোগ করা যায় তাহলে 11 হয়, আর 10 থেকে 1 বিয়োগ করা যায় তাহলে 10 থেকে তাহলে 9 হয়, তাই না? তাহলে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান কত হবে? এখান থেকে তুলনা করলে কি পাওয়া যাবে? স্পষ্ট দেখতে পাচ্ছি এ সমান 10 আর বি সমান কত? 1। বুঝে গেল? হয়ে গেল, অঙ্ক করে ফেলো। হয়েছে? বাকি হয়ে গেল কমপ্লিট সব শাকিল? ঠিক আছে, ওটা তাহলে রেখে দিতে হবে। পরের যে 1.3 আছে ওইটা করে নিয়ে আসতে হবে পরের দিন। হ্যাঁ, জ্যামিতি করে নিয়ে আসতে হবে। তোমরা কোনটা পারোনি বললে? একটা 5-এরটা 5 পারিনি, ওটা বলছে। আস্তে 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 আমি বুঝিয়ে দিই, থামো। তাকাও, এইদিকে তাকাও। 5 হয়নি বলছে, 5-এরটা একটু দেখে নাও। 5-এরটা একটু এদিকে তাকাও। 5-এরটা বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে, মানে ধরো বন্যা হয়ে গেছে এলাকায়, তাহলে ওই কী হবে যে একটা আশ্রয় নেয় না, সাধারণত স্কুলে আশ্রয় নেয়, ওখানে গিয়ে ওই খাবার দিবে। দিয়ে বলছে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 4000 জন জমা হয়েছে, দিয়ে যা খাবার আছে তাতে 190 দিন চলবে। কিন্তু 30 দিন চললো, 30 দিনের পর আরও 800 জন অন্যত্র চলে গেল, মানে 4000 থেকে 800 জন চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে এবার বলো, 4000 জন প্রথমে ছিল, ওরাই যদি থাকতো তাহলে 190 দিন চলতো, ঠিক আছে? যে 4000 জন খেতে 30 দিন পর্যন্ত খেলো, 30 দিন পরে 800 জন চলে গেল, মানে কজন থাকলো? 3200। বিয়োগ করতে হবে 32। এবার 4000 জন থাকলে বাকি যে দিনগুলো আছে অতদিন চলতো, কিন্তু যেহেতু লোক কমে গেল তাই কি হবে? আরও বেশি দিন চলবে। এই জায়গাটায় একবারে করা যায়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? এই দিকে লিখব লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, আর ওই দিকে হবে কি? দিন সংখ্যা, আর কিছু নেই, ঠিক আছে? তাহলে এবার বলো, প্রথমে 4000 জন ছিল, 4000 জনের মজুদ ছিল 190 দিনের, কিন্তু আমরা হিসাব করব কি 30 দিনের পর, কারণ 4000 জন তো 30 দিন খেয়েছে। দাঁড়াও, 4000 জন যদি থাকতো তাহলে বাকি 4000 জনের নিশ্চয়ই এই দিনটা চলতো। বুঝতে পেরেছো? 4000 জনের 190 দিনের খাবার ছিল, 30 দিন খেয়ে নিয়েছে, আর কতদিন খেতে বাকি আছে? 160 দিন। 4000 জন যদি থাকতো তাহলে চলতো 160 দিন, কিন্তু বলছে না, 4000 জন নেই। কি হলো? ওই 30 দিন যখন পার হলো 800 জন বেরিয়ে গেল, তাহলে কতজন থাকলো? 3200 জন। এবার 3200 জন যদি থাকে তাহলে কমে গেল, তাহলে এটা এবার জিজ্ঞাসা করছে তাহলে কতদিন চলবে? নিশ্চয়ই 160 দিনের বেশি চলবে, লোক কম তো, মানুষ কমলে খাবার কি বেশি দিনই তো চলবে। তাহলে কি হবে? এই জায়গাটাই হয়ে গেল এইটুকু। তো সম্পর্ক কি হবে বলো তো? লোক সংখ্যার সঙ্গে একটু আগেই করলাম, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সবসময় কেমন সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এটা মনে রাখবে। যেই ব্যস্ত হয়ে গেল আমি এক্ষুনি কি শিখিয়ে দিলাম, তাহলে নির্ণেয় দিন সংখ্যা। ব্যস্ত হলে উল্টাবে না? উল্টাবে না। তাহলে যা আছে তাই, উপরে আছে দেখো 4000 আর নিচে আছে কত? 3200, ইন্টু ওইদিকে যা আছে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে এত দিন, ঠিক আছে? আমি আসছি, এসে করে দিচ্ছি। রাখেন, আমি করে দিচ্ছি। হলো এইটুকু। তাহলে এবার কী করবে বলো? কাটাকাটি করি নাকি? কেটে দাও, 0 0 কেটে দিলাম, এখানে একটা 0, এইটা কাটলাম, ঠিক আছে? দিয়ে 16 দিয়ে 32কে কাটলে 2, 2 দিয়ে 400কে কাটলে 200, তাহলে কত দিন হলো? 200 দিন। তার মানে এই 3200 জন মানুষের এখনও 200 দিন চলবে। ঢুকেছে মাথায়? লাস্ট লাইনে কি করতে হবে? উত্তর লিখে দিতে হবে। অতএব বাকি বা 3200 জনের বা যারা রয়ে গেলেন তাদের 200 দিন চলবে, এইটুকুই। এটাকে পড়ি। হয়েছে।
ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত থাক। হ্যাঁ তোমাদের হ্যাঁ যেটা থাকলো সেটা সবগুলোই হোমওয়ার্ক থাকবে, আমি বলে দিচ্ছি সবগুলো হোমওয়ার্ক থাকবে। দি কটা আছে, আর তো বেশি নেই। এখানে আসো তুমি, এখানে একটু ক্যামেরার সামনে এসো, দেখাবো যে এই মেয়েটা বলছে আর দিয়ে না। কটা অঙ্ক আছে? 7 6 পর্যন্ত তো হয়ে গেল, হলো না? কটা আছে? 7 8 তো করতে হবে না? কটা আছে? 7 হলো, 7 হবে 10, ও 7 হবে 10 হবে। আমি জানি ওগুলো তো ফ্রি, নিজে করে, এগুলো তো যখন তখন ফ্রি টাইম থাকবে তখন করে নেবে। আর এইটা হচ্ছে অঙ্ক। কোটা করবে বলে দিচ্ছি, 7 করবে, 9 করবে, 10 11 12 13, মানে 8 14 বাদ। ঠিক আছে, এই কটা। এর মধ্যে যেটা পারবে না নেক্সট ক্লাসে এটা হয়ে যাবে। দু একটা আটকাবে, সব তো আটকাবে না। হ্যাঁ না, 8 এবং 14 বাদ। এবার এটা সব নিশ্চয়ই আটকাবে না, দু একটা আটকাবে হয়তো, সেটা করে দিব, ব্যাস চ্যাপ্টার শেষ। বোঝা গেল? গুড। দিয়ে নেক্সট ক্লাসে তোমাদের পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ পরের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, চলো তাহলে ক্লাস এ পর্যন্ত থাক আজকে। হ্যাঁ আজকে শুধু অঙ্কই হবে।